সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের রসায়ন সেকেন্ড সপ্তাহের আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট নিয়ে আসছি। তো খেয়াল করো, তোমাদের ভিতরে দেখছি আমি কনফিউশন কাজ করতেছে যে প্রতিবেদন তো বলছে, কিন্তু আমি কি ক খ গ আকারে লিখব নাকি জাস্ট ডিরেক্ট লিখে দিব সে সম্পর্কে কিন্তু তোমাদের চিন্তা শেষ নাই, তাই না? আর তাছাড়া তোমরা কী বা লিখবা সে সম্পর্কেও তোমরা অনেকেই কনফিউজড। তবে হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো এটা বেশ সহজ একটা অ্যাসাইনমেন্ট ছিল, অনেকেই লিখে ফেলছো হয়তো। যারা লিখুনি তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। জেনিথ কেয়ারের পক্ষ থেকে আমি তুন স্যার রয়েছি তোমাদের সাথে। আশা করি সবটা সময় আমার সাথে থাকবে এবং শেষ করবে ভিডিওটা। সাবস্ক্রাইব করে রাখবে যেন আমাদের এই নতুন চ্যানেলটা সবসময় তোমাদেরকে প্রোভাইড করতে পারে নতুন নতুন তোমাদের ভিডিও। তো শুরু করি। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কি বলছে দেখো, এখানে খেয়াল করো অ্যাসাইনমেন্টটা। প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউটন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস, উপশক্তি স্তরে অর্থাৎ অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রণয়ন। কোনটার ক্ষেত্রে এখানে কিছু কিছু মৌলের নাম দেওয়া রয়েছে। প্রথমটা সোডিয়াম, যেখানে 11 হচ্ছে যার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে 23। যেখানে ফসফরাস রয়েছে 15 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রয়েছে 31। আর পটাশিয়াম যেখানে হচ্ছে 19 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা 40। কপার রয়েছে 29 হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা 63। তো খেয়াল করো, তোমাদের হচ্ছে যারা চাও যে না আমি ব্যাখ্যাটা সম্পূর্ণ দেখবো না, আমার শুধুমাত্র অ্যান্সারটা হইলেই হইলো, তো আমরা একটা চিন্তা করছি যে তোমরা এই ধরনের যারা চিন্তা ভাবনা করো তাদের জন্য প্রথমেই আমরা অ্যান্সারের একটা স্লাইড শো দিয়ে রাখবো, ঠিক আছে? তো প্রথমেই তোমরা যারা শুধুমাত্র অ্যান্সার দেখতে চাও তারা কিন্তু এই স্লাইড শোটা দেখে নিতে পারো, আর যারা মূলত ব্যাখ্যাটা দেখতে চাও তারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। খেয়াল করো, আমরা যদি সরাসরি আমাদের অ্যান্সার শিটে চলে চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কীভাবে লিখবো আমরা, তাই না? তো আমরা আসলে প্রতিবেদন আকারে লিখবো, মোটেই ক খ গ ঘ আকারে কিন্তু লিখবো না। কেন লিখতেছি না? কারণ এখানে খেয়াল করো অ্যাসাইনমেন্টটায় কিন্তু কোনো রকম ক খ গ ঘের সিস্টেম নাই, কিংবা বলা হয়নি কোথাও এখানে লিখতে হবে। তোমরা অনেকে গোলায় ফেলতেছো এই নির্দেশকটারে অ্যাসাইনমেন্টে, তাই না? নির্দেশকে বলতেছে প্রথম ক নম্বর অর্থাৎ নিউটন সংখ্যার হিসাব করতে পারলে তুমি কী কী মার্ক পাবা কি পাবা না সে সম্পর্কে আর কি। প্রত্যেকটা যদি সঠিক হিসাব করো তুমি কিন্তু 1 2 3 4 করে প্রতিটা 4 মার্ক পেয়ে যাচ্ছ, তাই না? আবার বোর মডেলের যদি তুমি সবটা করতে পারো তাহলে 4 মার্ক পাবা। মোটামুটি প্রত্যেকটার নিউটন সংখ্যা বের করার জন্য 1টি করে মার্ক, প্রত্যেকটার বোর মডেল অনুসারে পরমাণুর গঠন বের করতে পারার জন্য 1 মার্ক। আর পটাশিয়াম মনে করো যে তারপরেরটা যেটা রয়েছে সেটা শক্তিশালী ইলেকট্রন বিন্যাস দেখাতে পারলে আরও 1 মার্ক, এবং কভারের জন্য উপশক্তি স্তরের একটা করতে পারলে আরও 1 মার্ক। অর্থাৎ সোডিয়াম দিয়ে আমি এই 4টা একবার করতে পারবো, সোডিয়াম দিয়ে এই 4টা একবার করতে পারবো, অর্থাৎ 4 মার্ক পাচ্ছি সোডিয়ামে। পটাশিয়াম দিয়ে 4টা করতে পারবো, আরও 4 মার্ক। আবার ফসফরাস থেকে আরও 4টা, 4 মার্ক। কপার থেকে 4টা, 4 মার্ক। মোটামুটি আমাদের মোট 16 মার্ক। এখানে কিন্তু তোমার ভীত হওয়ার কোনো কারণ নাই যে 16 মার্ক তার মানে কিন্তু আমার বেশি বেশি লিখতে হবে বা অনেক কিছু দিতে হবে, এমন কিছু না। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের মতো করে অ্যান্সার শিটে প্রথমে একটা বেশ জ্ঞানমূলক কিছু লিখতে পারো, যেটা প্রতিবেদনের প্রথমে আমাদের লেখা উচিত বলে আমরা মনে করি। আর তোমার যদি মনে হয় যে না আমি এই বাড়তি এইটুকু লিখবো না, শুধুমাত্র আমার হিসাব কিতাব করে দিব, দ্যাটস অল রাইট, তুমি করতে পারো, কোনো রকম সমস্যা নাই, ঠিক আছে? তো খেয়াল করো আমরা কি করছি, তোমরা যারা মনে করো যে তোমাদের এই ফুলটা করতে হবে তোমরা কিন্তু এটাও করবা, তাই না? ফার্স্টে এই লাইনটাও করবা। যারা মনে করো যে ফুলটা করতে চাও না তারা কিন্তু এখান থেকে সোডিয়াম রয়েছে, দেখো সোডিয়াম ভর সংখ্যা শুরু, তোমরা এখান থেকে শুরু করবা। তো আমি বলে দিব সব। তো শুরু করি আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেন তো তোমরা বুঝতেই পারতেছো, মনেই আছে এটা কী ছিল, রাইট? তো শুরু করি। দেখো প্রথমে বলতেছে যে ক দাগের উত্তর কি। এখানে আমাদের দেওয়া রয়েছে সোডিয়ামের ভর এবং পারমাণবিক সংখ্যা, ফসফরাসের ভর এবং পারমাণবিক সংখ্যা, পটাশিয়ামের ভর ও পারমাণবিক সংখ্যা, সাথে সাথে কপারের ভর ও পারমাণবিক সংখ্যা, তাই না? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রতীক। প্রতীক কি? অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আবার পারমাণবিক সংখ্যাটা কি, এগুলো কিন্তু বলতে হয় না, তারপরেও তোমরা
তোমাদের বোঝাচ্ছি, এ কারণে কিন্তু আমি বারবার বলার চেষ্টা করি সব কিছু একেবারে লাইন ধরে ধরে। এখানে কি বলতেছে যে পারমাণবিক সংখ্যা কি, মূলত কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা থাকে তাকে কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা বলি। বর সংখ্যাটা কি? বর সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে দুইটা জিনিস থাকে। কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। আর এই প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা কি বলি? ভর সংখ্যা বলি কিন্তু, তাই না? তাই আমরা বলছি প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলি। এরপরে কি বলতেছি দেখো, যে নিউট্রন সংখ্যা কি। তা আমি আগেই বলছি যে নিউক্লিয়াসের ভিতরে দুইটা মৌলিক কণিকা থাকে, একটা হচ্ছে তোমার প্রোটন, অপরটা হচ্ছে নিউট্রন, তাই না? তো নিউট্রন আর প্রোটনের যোগফল যেহেতু ভর সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা আমরা কীভাবে পাবো? নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আমাদের কিন্তু আবার তোমার বইতে দেওয়া রয়েছে যে নিউট্রন সংখ্যাকে আমরা ছোট হাতের এন দিই, ভর সংখ্যাকে এ দিই, প্রোটন সংখ্যাকে মূলত আমরা পি দিই ছোট হাতের, কিন্তু আমরা এক্ষেত্রে পারমাণবিক সংখ্যাকে বুঝাইছি বলে জেড দিছি, ঠিক আছে? আরেকটা জিনিস, ভর সংখ্যার অপর নাম কিন্তু নিউক্লিয়ন সংখ্যা। তোমরা আবার কিন্তু ভয় পাবা না কোথাও নিউক্লিয়ন সংখ্যা দেখে, ঠিক আছে? এরপর দেখো বোর মডেল অনুযায়ী প্রধান শক্তি আছে। আমরা আর কি চেষ্টা করছি যে এখানে যে কোথাও বলা রয়েছে, মূলত যে টিকা দেওয়া রয়েছে, এখান থেকে কোনো একটা জিনিস যেন তোমার বুঝতে অসুবিধা না হয়। প্রথমে দেখো প্রতীক, তারপর রয়েছে নিউটন সংখ্যা কী, ভর সংখ্যা কী, বোর মডেল, তাই না? শক্তিস্তরী ইলেকট্রনের বিন্যাস, উপশক্তিস্তরী ইলেকট্রন বিন্যাস। তো এই সম্পর্কে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি যেন কোথাও তোমাদের সমস্যা না হয় বুঝতে। তো সেজন্য আমরা তারই ধারাবাহিকতায় দেখো বোর মডেল অনুযায়ী প্রধান শক্তি স্তর সম্পর্কে কি বলছি। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন ইকুয়াল টু 1 হলে কে শেল এবং এন ইকুয়াল টু 2 হলে এল শেল, এভাবে। অর্থাৎ এন এর মান কিন্তু পূর্ণ সংখ্যায় পরিবর্তিত হয়, তাই না? আর এভাবে আমরা বলি কে এল এম, তাই না? এটা তোমরা অবশ্যই জানো। তারপর আমি আরও ক্লিয়ার করলাম। বোর মডেলটা বেশ সুন্দর করে পড়বা। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের আমি আগেও বলছি, এখনও বলছি, হুবহু যা দিয়েছি তা কিন্তু লিখে দেওয়া যাবে না। আমাদের কিন্তু আমি গতদিনও এসএসসির একটা নোটিশ ডিক্লেয়ার করলাম, সেখানে কিন্তু বেশ ভালো করে আমরা দেখতেছিলাম যে বলাই রয়েছে কোনোভাবেও কিন্তু আমরা মানে চুরি করার সুযোগ নাই, ঠিক আছে? অন্যটা দেখে কপি করে বা নকল করে লেখার কিন্তু দিন শেষ। তোমরা দেখবা, নিজে থেকে বুঝবা এবং নিজের থেকে নিজের ভাষায় আর কি সুন্দর করে লিখবা। তো কোনোভাবেই কিন্তু হুবহু লিখবা না, তোমাদের নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, এবং আমার আশা করি তোমাদের এটুকু করতে কোনো ধরনের ঝামেলা হবে না। তারপরে দেখো এই জন্য তোমরা তো এটা দেখতেছো, সাথে সাথে বইটাও কিন্তু একটু ক্লিয়ার করে দেখে নিবা। তারপর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আমরা উল্লেখ করছি, সেটা হচ্ছে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? তা একটি শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। যদি n এর মান অন হয়, অর্থাৎ কে শক্তি স্তর হয়, তবে তার মান কত হবে? অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2n²। তাহলে n এর জায়গায় যদি অন বসাতে কী হয়? 2 × 1² মানে অন × 2 ইকুয়াল টু 2 × 2, মানে সর্বোচ্চ 2টা ধরতে পারে প্রথম বা কে শক্তি স্তরে, তাই না? এখানে খেয়াল করো তার পরেরটা, উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে আমরা কি বলতেছি, যে উপশক্তি স্তর এল দ্বারা প্রকাশ করা যায় যার মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত, যার মান 0 হতে n-1 পর্যন্ত। দেখো আমাদের যে উপশক্তি স্তর বা অরবিটাল রয়েছে, সেখানে যদি এল এর মান আমরা কি দেখছি যে 0 থেকে কিন্তু n-1 পর্যন্ত হবে। তা এল এর মান যখন আমরা 0 পাবো, তখন তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এস। এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, একইভাবে 3 হলে এফ। এদের প্রত্যেকটার কিন্তু নাম রয়েছে, শার্প, প্রিন্সিপাল, ডিফিউশন, দেন এফে রয়েছে ফান্ডামেন্টাল, যেগুলো তোমাদের লাগতেছে না, তারপর তোমরা মনে রাখতে পারো। তারপর কি বলছি আমরা, যে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2 × 12 + 1। অর্থাৎ কোনো একটা উপশক্তি স্তরে মনে করো এল এর মান যখন 2, তখন আমরা কতটুকু পাবো, সেখানে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে। মূলত উপশক্তি স্তর কি আমরা জানি? উপশক্তি স্তর মানে হচ্ছে যেখানে তোমার একটা প্রধান শক্তি স্তরের ভিতরে যে জায়গাটায় ইলেকট্রনের থাকার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হয়, তাকে আমরা কিন্তু উপশক্তি স্তর বলি। তো সেখানে সর্বোচ্চ কতটা থাকতে পারে? 2 × 12 + 1। যদি এল এর মান 2 হয়, তাহলে দেখো 2 × 2 = 4, 1 কত 5 10, অর্থাৎ 10টা থাকতে পারে। অর্থাৎ ডি এই উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10। একইভাবে এসে কিন্তু সর্বোচ্চ 2টা, পিতে কিন্তু আমাদের থাকে 6টা, ডিতে 10 এবং এফে থাকে 14টা। তো আমরা নেক্সট মুভ করি। দেখো আমাদের এ পর্যন্ত যারা চাইবো সবটা লেখার জন্য, তারা কিন্তু লিখবা। যারা মনে করবো যে না, এই ব্যাখ্যা দেওয়ার কোনো রকম প্রয়োজন নাই, আমি এইটুকু দিলে হবে, তারাও এই ব্যাখ্যা ছাড়াই কিন্তু দিতে পারো, কোনো রকম সমস্যা নাই, ঠিক আছে? তোমরা সেক্ষেত্রে কী করবা, তোমরা এভাবে শুরু করবা। প্রথমেই লেখাটা লিখবা। প্রথমে লেখাটা কী ছিল জানি আমাদের, যে উত্তর, এখানে সোডিয়াম, ভর সংখ্যা, এটুকু লিখবা, ঠিক আছে? এটুকু লেখার পরে তোমরা চলে যাবা সরাসরি এই টপিকে।
এই টপিকটা কী ছিল আমাদের? আমরা প্রতিবেদন যেহেতু লিখতেছি সেহেতু আমরা একটা মার্কিং করে দিছি যে সোডিয়াম 11, ভর সংখ্যা 23। তো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? তো আমাদের চারটা বিষয় ছিল না? চারটা বিষয় কী কী ছিল দেখো? নিউটন সংখ্যা হিসাব, বোর মডেল অনুসারে পরমাণুর গঠন, আর শক্তিস্তর ইলেকট্রনের বিন্যাস এবং উপশক্তিস্তরে ইলেকট্রনের বিন্যাস, তাই না? তো আমরা প্রথমটা দেখো কী করছি, সোডিয়ামের নিউটন সংখ্যা নির্ণয় করছি, কিন্তু দেন কী করছি, সোডিয়ামের বোর মডেল অনুযায়ী পরমাণুর গঠন চিত্র করছি। তারপরে সোডিয়ামের শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস অবশ্যই 4টি, আর সোডিয়ামের উপশক্তিস্তর ইলেকট্রন বিন্যাস শেষ। খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ। দেখো সোডিয়ামের নিউটন সংখ্যা কী বের করছি, দেওয়া আছে সোডিয়ামের ভর সংখ্যা আমরা জানি 23, আমাদের কিন্তু আগে থেকেই দেওয়া ছিল, তোমরা কিন্তু এখানে দেখছো যে সোডিয়ামের ভর সংখ্যা দেওয়া রয়েছে 23 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে 11। আমরা লিখলাম সেটা, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা লিখলাম। জানা আছে নিউটন সংখ্যা ইকুয়াল টু, আমরা আগেই দেখে আসছি বা লিখে রেখে আসছি, তো তাদের জানিয়ে দিয়ে আসছি যে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, আমরা বসাই দিলাম, অ্যান্সার আসলো 12, অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা কত? 12। এরপরে কি দেখো, সোডিয়ামের বোর মডেল অনুযায়ী পরমাণুর গঠনের চিত্র, তাই না? তো বোর মডেলটা আমাদের কী ছিল? বোর মডেল সম্পর্কে কিন্তু আমরা বইতে পড়ে আসছি যে তিনি কক্ষপথের ধারণা দেন, উপশক্তি স্তরের ধারণা দেন, তিনি কিন্তু বর্ণালীমিতির ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, আমরা ওসব কিছু অত ব্যাখ্যা করতে যাব না, শুধুমাত্র তার যে ডায়াগ্রাম ছিল, এই ডায়াগ্রামটার উদ্ভাবনী ছিলেন কিন্তু ওই নিলস বোর, 1913 সালে তিনি এটা করেন। তো দেখো এখানে খেয়াল করো যে আমাদের প্রথমে যেটা, সেটা হচ্ছে মূলত নিউক্লিয়াস। এটা আমি শুধুমাত্র একটা ফোঁটা দিয়েছি, বা আমি যাই দিই না কেন, তোমাদের মনে হয় যে সোডিয়াম 11টা তুমি ভিতরে দিবা, কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? বা এভাবে দিলেও হবে, আমার মনে হয় ওটা দেওয়াটাই বেটার। সোডিয়াম 11 এখানে দিবা, দিয়ে প্রথম সারিতে প্রথম কক্ষপথে আমাদের কয়টা সর্বোচ্চ থাকবে? 2টা আমরা জানি, তাই আমরা দিলাম হচ্ছে 2টা, তারপরটা 8টা, তারপরটা কিন্তু একটা, মোট হয়ে গেল কত? 8, 2, 10, 11, তাই না? তাহলে সোডিয়ামের বোর মডেল অনুযায়ী চিত্রটা খানিকটা এরকম হওয়ার কথা ছিল, এবং আমরা দিছি, এবং এটাই যথেষ্ট, আর কিছু এখানে কিন্তু করার দরকার নাই, একদমই কোনো দরকার নেই। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম 11 শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, তাই না? তো শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা কেমন? এন যখন অন, অর্থাৎ প্রধান শক্তি স্তরে, আমরা কিন্তু এই বোর পরমাণু অনুসারে কিন্তু দেখে আসছি যে প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন রয়েছে, তাই না? কে শক্তি স্তরে তোমরা এইভাবে লিখলে কিন্তু বেশ একটা সুন্দর দেখাবে। নিজের থেকে লেখার চেষ্টা করবা, আমি যতদূর বলি তোমরা দেখবা, বুঝবা, এবং নিজের থেকে লেখার চেষ্টা করবা, নতুন কিছু বের করবা, এটা তোমাদের জন্য ভালো। তারপর দেখো এন ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে এল শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা দেখে আসছি কিন্তু 8টা, অর্থাৎ দ্বিতীয় শেলে, এবং তৃতীয় শেল অর্থাৎ এম শক্তি স্তরে কয়টা ছিল? 1টা, তাই না? তাহলে আমরা এই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা যদি সংখ্যায় দেখাতে চাই, তাহলে প্রথমে 2, 8, 1। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে উপশক্তিস্তর ইলেকট্রন বিন্যাস। উপশক্তিস্তর ইলেকট্রন বিন্যাসটা আমরা খুব সহজে করে দেওয়ার চেষ্টা করছি, যে উপশক্তি কী ছিল? এসপিডিএফ, তাই ছিল না? প্রথমটা মনে করো যে প্রথম শক্তি স্তরে এসে ছিল 2টা বিন্যস্ত, তারপর একটা ছিল এস এবং পিতে মোট 8টা বিন্যস্ত, এবং পরবর্তী তৃতীয় শেলে মাত্র 1টি ছিল, তাই আমরা এস অরবিটালে কিন্তু 1টি ইলেকট্রন দিয়ে দিছি, তাই না? তারপরে তোমাদের হচ্ছে কেউ দেখতেছে যে স্পিন নিয়ে কথা বলতেছে, কিংবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এগুলো তোমার মূলত হচ্ছে একটু হায়ার লেভেলে, তোমাদের ক্ষেত্রে এগুলো করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমরা এগুলো পরবর্তী ধাপ অর্থাৎ এইচএসসি লেভেলে পাবা। আমার মনে হয় এটুকু হলে তোমাদের জন্য যথেষ্ট, স্যারেরা সম্পূর্ণ মার্ক দিতে বাধ্য। তারপরে দেখো ফসফরাস কিন্তু আমরা ঠিক এই একইভাবে, যেটা হচ্ছে সোডিয়ামে করছি, ঠিক একইভাবে করছি। প্রথমে ধরো নিউটন সংখ্যা বের করছি, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, শেষ, বের করে ফেললাম। তারপরে হচ্ছে ফসফরাসের বোর মডেল অনুযায়ী পরমাণুর গঠনের চিত্র একই রকম। তারপরে কিন্তু আমরা দিয়ে দিছি যে, এখানে আমি একটা লাইন দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার সরি, এখানে লাইনটা না, লাইনটা এখানে আমি দিছি যে ফসফরাসের শক্তি ইলেকট্রন বিন্যাস, সেটা ঠিক একইভাবে আগে যেটা করছিলাম ঠিক একইভাবে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আমার মনে হয় না এখানে কোনো রকম জটিলতা আছে, কারণ বুঝতেই পারতো যে প্রথম শক্তি স্তরে আমি দিছি 2টা, এইটা দেখে, ঠিক আছে? তারপর দ্বিতীয় শক্তি স্তরে ছিল 8টা, তারপরে শক্তি স্তরে কয়টা? 5টা, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের শক্তি ইলেকট্রন বিন্যাস যারা 2, 8, 5। তারপরে কি ফসফরাসের শক্তি স্তরের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস বা অরবিটাল ইলেকট্রন বিন্যাস, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তারপরে কি পটাশিয়াম 19 বা ভর সংখ্যা 40। এক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আগে যা করছি শুধু তাই জাস্ট এই নিউটন সংখ্যা বের করলাম, কোনো রকম পরিবর্তন নাই। তারপরে দেখো আমাদের পটাশিয়ামের বোর মডেল অনুসারে আমাদের গঠনের চিত্রটা দিছি। তারপরে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস,
শক্তিশালী ইলেকট্রন বিন্যাস কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি শুধুমাত্র এইটুকু লিখে দিছি, তোমরা কিন্তু এইটুকু লিখবা না। তোমরা আগে যেভাবে 2-3 লাইন করে আমি n=2 অর্থাৎ কে শেলে কতটুকু আছে, তারপর n=1 কে শেলে কতটুকু আছে, n=2 এল শেলে কতটুকু আছে, এভাবে দিচ্ছি, ঠিক সেভাবে করার চেষ্টা করবো। যত সুন্দর হবে তোমার লেখা, তোমার কিন্তু প্রিয়রিটিও তত বেশি পাবা স্যারদের কাছ থেকে, তাই না? তারপরে কি উপশক্তিশালী ইলেকট্রন বিন্যাস, এটাও খুব সহজে আমি শেষ করছি। তোমরা এর নিচে একটা করে দাগ দিতে পারো, অর্থাৎ এটা কে শেল, এল শেল, তারপরে এম শেল, তাই না? যাই হোক, এভাবে তুমি এগিয়ে যাবা। আর তারপরে কি কপারের ভর সংখ্যা, কপারটাও কিন্তু সব কিছুই একই, নিউটন সংখ্যা নির্ণয়, তারপরে তোমার বোর পরমাণু মডেল, এটাও আমরা একইভাবে করছি, আগেরগুলো যেভাবে করছি। তারপরে শক্তিশালী ইলেকট্রন বিন্যাস সেই একই, আমি সেই জিনিসটা দেয় নেই, কারণ হচ্ছে মনে হয় নাই যে আমি এত বেশি কেন দিব, তোমরা তো বুঝতেই পারছো। খেয়াল করো, আমাদের এবার কোপারের উপশক্তিশালী ইলেকট্রন বিন্যাস, কোপার আর ক্রোমিয়াম কিন্তু আমাদের পর্যায়সারণীর দুইটা এমন মৌল যাদের ইলেকট্রন বিন্যাসে বেশ কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই। সেটা হচ্ছে 4s কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন দুইটা সেটা যাওয়ার কথা ছিল, তা না যায় একটা যায়, এবং বাকিটা 3D-তে চলে যায়, যেখানে 9টা হওয়ার কথা ছিল সেখানে হয় 10টা। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই ইলেকট্রনগুলো কীভাবে জায়গা দখল করে, তাই না? প্রথমে কম শক্তি স্তরগুলোতে, কম শক্তিপূর্ণ এলাকায় যায়, তারপরে বেশি শক্তি স্তরগুলোতে যায়। তো সেখানে এটা ব্যতিক্রম হওয়ার একমাত্র কারণ আমরা কিন্তু এখানে দিয়ে দিছি, বা বইতেই আমরা এগুলো কিন্তু লেখা পাবো, যে ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত হওয়ার লক্ষ্যে পি ও ডি অরবিটালগুলো অর্ধপূর্ণ, অর্থাৎ পি এর যেহেতু 6টা, পি এর কয়টা মোট সর্বোচ্চ 6টা হতে পারে, আর তোমার ডি এর কয়টা হতে পারে 10টা, তাহলে হচ্ছে পি এর 6টার জায়গায় 3টা অর্থাৎ অর্ধপূর্ণ, আর ডি এর 5টা অর্থাৎ অর্ধপূর্ণ বা সম্পূর্ণ বা P6 বা D10 হতে চায়। তাই কপারের ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হওয়ার জন্য 4s এর অরবিটাল থেকে একটা ইলেকট্রন কিন্তু 3D অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ একটা এখান থেকে আরেকটা প্রবেশ করার যেটা কথা ছিল সেটা না প্রবেশ করে সেই ব্যতিক্রম ঘটায় সে কিন্তু 10টা হয়ে যায় এখানে, ঠিক আছে? এটা কিন্তু আমার মনে হয় না তোমাদের নতুন করে বোঝানোর কিছু আছে, তোমরা কিন্তু বেশ সুন্দর করে অলরেডি জানো, কারণ তোমাদের বোঝানো হয়েছে, তোমাদের বইতে খুব ভালোভাবে রয়েছে। তো এই পর্যন্তই আমরা শেষ করলাম কেমিস্ট্রি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমার মনে হয় না এর থেকে বেশি কিছু তোমাদের জানার রয়েছে। আর যদি থেকেও থাকে কোনো জিনিস যদি না বলো, তোমরা তো কমেন্ট বক্সে করতেই পারতেছো তোমাদের মতামত। তারপরে হ্যাঁ, সাবস্ক্রাইব করো আর থাকো আমাদের সাথে সবসময়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।